হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে আমরা আলোচনা করব ক্লাস 12-এর এনভায়রনমেন্টাল স্টাডিজ সেমিস্টার 3 অত্যন্ত ইম্পর্টেন্ট একটা টপিক, খাদ্য শৃঙ্খল, খাদ্যজাল এবং বাস্তুতন্ত্রের শক্তির প্রবাহ সম্পর্কে। দেরি না করে পুরো ভিডিওটা দেখো এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো। এবং ভিডিও শেষে তোমাদের জন্য থাকবে কিছু গুরুত্বপূর্ণ এই টপিক থেকে এমসিকিউ কোশ্চেন, তাই জন্য পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। খাদ্য শৃঙ্খল কাকে বলে? খাদ্য সম্পর্কের ভিত্তিতে উৎপাদক স্তর থেকে ধাপে ধাপে বিভিন্ন জীবগোষ্ঠীর মধ্যে খাদ্য শক্তির ধারাবাহিক প্রবাহকে খাদ্য শৃঙ্খল বলে। বিজ্ঞানী ওডাম 1966 খ্রিস্টাব্দে খাদ্য শৃঙ্খলের যে সংজ্ঞা দিয়েছেন তা হলো খাদ্যক সম্পর্কের ওপর ভিত্তি করে নির্দিষ্ট প্রণালীতে খাদ্য শক্তি উৎপাদক থেকে পর্যায়ক্রমে আরও উন্নত জীবগোষ্ঠীর মধ্যে প্রবাহিত হয়। শক্তি প্রবাহের সেই ক্রমিক পর্যায়কে খাদ্য শৃঙ্খল বলা হয় বা ফুড চেন বলা হয়। পরিবেশের মধ্যে বিভিন্ন ধরনের বাস্তুরীতিতে বিভিন্ন প্রকারের খাদ্য শৃঙ্খল দেখা যায়, যেমন নদী, পুকুর, হ্রদ বা জলাশয় এলাকার মিষ্টি জলের বাস্তুতন্ত্রের খাদ্য শৃঙ্খল। উদ্ভিদকে খায় পতঙ্গ, পতঙ্গকে খায় মাছ, মাছকে খায় মানুষ। এটা হলো মিষ্টি জলের খাদ্য শৃঙ্খলের উদাহরণ। এবার আমরা জানবো বনভূমির বাস্তুতন্ত্রে খাদ্য শৃঙ্খল কেমন হয়। উদ্ভিদকে খায় হরিণ, হরিণকে খায় বাঘ। এরকম উৎপাদক স্তরে রয়েছে উদ্ভিদ, দ্বিতীয় স্তরে রয়েছে হরিণ যারা খাদ্যের জন্য উদ্ভিদের ওপর নির্ভরশীল, এবং প্রগৌণ স্তরে রয়েছে বাঘ, অর্থাৎ হরিণ হলো বাঘের খাদ্য। এবার আমাদের জানতে হবে গ্রেজিং খাদ্য শৃঙ্খল কি। যে খাদ্য শৃঙ্খলে উৎপাদক স্তর থেকে শক্তি ধাপে ধাপে তৃণভোজী ও মাংসাশী প্রাণীদের মধ্যে সংক্রমিত হয় তাকে বলা হয় গ্রেজার বা গ্রেজিং খাদ্য শৃঙ্খল। গ্রেজিং খাদ্য শৃঙ্খলকে বাংলায় বলা হয় চারণভূমির খাদ্য শৃঙ্খল। যেমন স্থলভাগে দেখতে পাওয়া যায়, যেমন উদ্ভিদকে খাচ্ছে খরগোশ, খরগোশকে খাচ্ছে শিয়াল। আবার আর একটা দেখা যায় উদ্ভিদকে খায় হরিণ, হরিণকে খায় বাঘ। নদী বা পুকুরের বাস্তুতন্ত্র এই খাদ্য শৃঙ্খলের গ্রেজিং খাদ্য শৃঙ্খলের উদাহরণ। উদ্ভিদকে খাচ্ছে পতঙ্গ, পতঙ্গকে খাচ্ছে মাছ, মাছকে খাচ্ছে বক। আবার হতে পারে ফাইটোপ্ল্যাঙ্কটনকে খায় জুটোপ্ল্যাঙ্কটন, জুটোপ্ল্যাঙ্কটনকে খায় ছোট মাছ, ছোট মাছকে খায় বড় মাছ। এবার আমাদের জানতে হবে ডেট্রিটাস খাদ্য শৃঙ্খলের উদাহরণ কি, বা এই ডেট্রিটাস খাদ্য শৃঙ্খল কি। যে খাদ্য শৃঙ্খলে বিয়োজক স্তর থেকে খাদক স্তরে শক্তি ধাপে ধাপে সঞ্চারিত হয় তাকেই বলা হয় ডেট্রিটাস খাদ্য শৃঙ্খল। যেমন বিয়োজকের মাধ্যমে উদ্ভিদের পচা পাতা থেকে ক্ষুদ্র জলজ প্রাণী বা লার্ভা, তার থেকে ছোট মাছকে খাচ্ছে বড় মাছ। এটা হলো ডেট্রিটাস খাদ্য শৃঙ্খলের উদাহরণ। দেখো, এবার আমরা দেখব একটা চার্টের মাধ্যমে পৃথিবীর প্রধান বাস্তুতন্ত্রগুলো খাদ্য শৃঙ্খল কীরূপ। পৃথিবীর বাস্তুতন্ত্রের মধ্যে বনভূমি, তৃণভূমি, মরুভূমি ও জলভাগের বাস্তুতন্ত্র অন্যতম। বনভূমির বাস্তুতন্ত্র উৎপাদক থাকে বৃক্ষ, আর তৃণভোজী থাকে পত্রভোজী কীটপতঙ্গ, তৃণভোজী প্রাণী। আর মাংসাশী স্তরে প্রথম স্তরে থাকছে গিরগিটি বা পাখি এবং শিয়াল, আর দ্বিতীয় স্তরে থাকছে শিকারি পাখি, নেকড়ে। তৃতীয় স্তরে থাকছে বাঘ আর সিংহ। তৃণভূমির বাস্তুতন্ত্রে উৎপাদক থাকছে ঘাস, সেখানে সবুজ উদ্ভিদের ভূমিকা পালন করছে। তৃণভোজীতে থাকছে কীটপতঙ্গ, ইঁদুর, ছুঁচো, গবাদি পশু। প্রথম স্তরের মাংসাশী প্রাণীতে থাকছে সাপ, ব্যাঙ, এই ধরনের প্রাণী। এরপরে থাকছে দ্বিতীয় স্তরে হলো সাপ, শিকারি পাখি। তৃতীয় স্তরে থাকছে বড় শিকারি পাখি। মরুভূমির বাস্তুতন্ত্রে প্রধান উৎপাদক হলো কিন্তু কাঁটা জাতীয় ঝোপ এবং ঘাস। তৃণভোজী হলো ইঁদুর আর ছুঁচো। প্রথম স্তরের মাংসাশী প্রাণীতে থাকছে সাপ, দ্বিতীয় স্তরে থাকছে শিকারি পাখি, তৃতীয় স্তরের তো এখানে বলা নেই। জলভাগের বাস্তুতন্ত্রের ফাইটোপ্ল্যাঙ্কটনরা নিজেরাই খাদ্য প্রস্তুত করতে পারে। তৃণভোজীতে হচ্ছে জুটোপ্ল্যাঙ্কটন। প্রথম স্তরের মাংসাশী প্রাণী ছোট মাছ, দ্বিতীয় স্তরের মাংসাশী প্রাণী বড় মাছ। ডেট্রিটাস কথাটির অর্থ কী? ছত্রাক, ব্যাকটেরিয়া প্রভৃতি বিয়োজকরা উদ্ভিদ ও প্রাণীর মৃতদেহ, আবর্জনা এবং অন্যান্য বর্জ্য পদার্থকে যখন আংশিকভাবে পচিয়ে ফেলে তখন সম্পূর্ণরূপে অর্ধবিয়োজিত পদার্থকে ডেট্রিটাস বলে। প্রসঙ্গত, বিয়োজন শব্দটির অর্থ হলো পচন ধরানো। ডেট্রিভোর কাকে বলা হয় এবার জানতে হবে। ডেট্রিটাস বা আংশিকভাবে বিয়োজিত জৈব পদার্থকে যে সমস্ত ছোট ছোট প্রাণী খাদ্য হিসাবে গ্রহণ করে তাদের বলা হয় ডেট্রিভোর, যেমন কেঁচো, উইপোকা, কৃমি। এই উদাহরণগুলো থেকে এমসিকিউ প্রশ্ন আসতে পারে। যেমন বলতে পারে, এই কেঁচো
এটি কোন ধরনের প্রাণী? ডেট্রিটাস, ডেট্রিভোর, এরকম আরও দুটো অপশান দিয়ে দিল। তোমাকে কি লিখতে হবে? ডেট্রিভোর। খাদ্য খাদক সম্পর্কের ভিত্তিতে খাদ্য শৃঙ্খল কয় প্রকার ও কী কী? খাদ্য খাদক সম্পর্কের ভিত্তিতে বাস্তুতন্ত্রে খাদ্য শৃঙ্খল প্রধানত 3 প্রকার। এক হলো শিকারী খাদ্য শৃঙ্খল, পরজীবী খাদ্য শৃঙ্খল, 3 নম্বর হলো মৃতজীবী খাদ্য শৃঙ্খল। শিকারী খাদ্য শৃঙ্খল, যে খাদ্য শৃঙ্খলে তৃণভোজী বা শাকাহারী প্রাণীদের প্রাথমিক খাদ্য স্তর থেকে শুরু হয় এবং খাদ্য খাদকের সম্পর্ক ভিত্তিতে মূলত বৃহত্তর মাংসাশী প্রাণীর স্তরে গিয়ে শেষ হয়, তাকে শিকারী খাদ্য শৃঙ্খল বলে। ইংরেজি ভাষান্তরে এই খাদ্য শৃঙ্খলকে প্রিডেটর ফুড চেইন বলা হয়। উদাহরণ হিসাবে ঘাসফড়িংকে খায় ব্যাঙ, ব্যাঙকে খায় সাপ, সাপকে খায় বাজ পাখি। পরজীবী খাদ্য শৃঙ্খল কি? যে খাদ্য শৃঙ্খলে খাদ্য খাদক সম্পর্ক বৃহৎ প্রাণী বা হোস্ট থেকে শুরু হয় এবং পরজীবী ক্ষুদ্র প্রাণীতে শেষ হয়, তাকে পরজীবী খাদ্য শৃঙ্খল বলে। যেমন কুকুরকে খায় কৃমি, কৃমিকে খায় বিয়োজক। মৃতজীবী খাদ্য শৃঙ্খল, যে খাদ্য শৃঙ্খল শক্তি প্রবাহকে ভিত্তি করে মৃতজীবী বিয়োজক স্তরের মধ্যে আবদ্ধ থাকে, তাকে বলা হয় মৃতজীবী খাদ্য শৃঙ্খল। মৃতজীবী খাদ্য শৃঙ্খল হলো এক প্রকার ডেট্রিটাস খাদ্য শৃঙ্খল। এর উদাহরণ হিসাবে আমরা বলতে পারি মৃত জৈব পদার্থভোজী ব্যাকটেরিয়া বা ফাঙ্গি, একে খায় প্রোটোজোয়া, যেমন অ্যামিবা। এবার আমরা জানবো খাদ্য জাল বা ফুড ওয়েব সম্পর্কে। দেখো ডায়াগ্রামটা ভালো করে, তাহলেই পুরো সংজ্ঞাটা তোমরা বুঝতে পারবে। বাস্তুতন্ত্রের মধ্যে বিভিন্ন খাদ্য খাদকের যে সম্পর্কের ভিত্তিতে গড়ে ওঠে খাদ্য শৃঙ্খল, সেটি নানাভাবে একে অপরের সঙ্গে যুক্ত হলে পরিবেশের বিভিন্ন খাদ্য শৃঙ্খলের মধ্যে খাবারের আদান প্রদানকে কেন্দ্র করে যে জালিকাকার গঠন সৃষ্টি হয়, তাকে বলা হয় খাদ্য জাল বা খাদ্য জালিকা বা ফুড ওয়েব। যেমন 1 নম্বর খাদ্য শৃঙ্খলে ঘাসকে খাচ্ছে ঘাসফড়িংকে খাচ্ছে বাজ পাখি। 2 নম্বর খাদ্য শৃঙ্খলে সেই উৎপাদক স্তর কিন্তু সেম, ঘাসকে খাচ্ছে ঘাসফড়িং, আবার ঘাসফড়িংকে কিন্তু খাচ্ছে এখানে বাজ পাখি নয়, বাজ পাখির আগেই খাচ্ছে গিরগিটিকে খাচ্ছে বাজ পাখি। এখানে একটা রিলেশন তৈরি হলো যে ঘাসফড়িংকে খাচ্ছে কে? এখানে গিরগিটি, তারপরে বাজ পাখি। আগেরটায় আমরা কি জেনেছিলাম? সোজাই ঘাসফড়িংকে ডিরেক্ট বাজ পাখি খেয়ে নিচ্ছে। আবার খাদ্য শৃঙ্খলের 3 নম্বর স্তরে আমরা বলতে পারছি ঘাসকে খাচ্ছে খরগোশকে খাচ্ছে বাজ পাখি। 3 নম্বর গেল। 4 নম্বরে আবার সেই উৎপাদক স্তর কিন্তু সেমই আছে, ঘাস। এখানে হচ্ছে দ্বিতীয় স্তরে চেঞ্জ হয়ে যাচ্ছে ইঁদুরকে খাচ্ছে বাজ পাখি। আর 5 নম্বর খাদ্য শৃঙ্খলে ঘাসকে খাচ্ছে ইঁদুরকে খাচ্ছে সাপকে খাচ্ছে বাজ পাখি। সংশ্লিষ্ট উদাহরণ থেকে দেখা যায় যে উৎপাদক স্তরে ঘাস এবং সর্বোচ্চ খাদক স্তরে বাজ পাখির মধ্যে 5 রকমের খাদ্য শৃঙ্খল আছে, যারা পরস্পর সংযুক্ত হয়ে একটি খাদ্য জাল গঠন করে। এবার আমরা জানবো শক্তি প্রবাহ সম্পর্কে। আমরা সকলেই জানি যে কোনো শক্তির মূল উৎস কি? সূর্য। এখানে বাস্তুতন্ত্রের সৌরশক্তি রূপান্তরিত হয়ে যখন এক দেহ থেকে অন্য দেহে স্থানান্তরিত হওয়ার পদ্ধতিকে শক্তি প্রবাহ বা এনার্জি ফ্লো বলে। সৌরশক্তি উদ্ভিদ দেহে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হওয়ার পর যখন উদ্ভিদ কোনো তৃণভোজী প্রাণীর খাদ্যে পরিণত হয়, অর্থাৎ উদ্ভিদকে কোনো তৃণভোজী প্রাণী যখন খাবার হিসাবে গ্রহণ করে, তখন খাদ্যের মাধ্যমে পুষ্টি স্তর অনুসারে শক্তি ধাপে ধাপে ছড়িয়ে পড়ে। যেমন সকল শক্তির উৎস সূর্যকে স্বভোজীরা কাজে লাগিয়ে সূর্যের আলোকে খাদ্য প্রস্তুত করতে পারে। এরাই একমাত্র উৎপাদক যারা নিজেরা খাদ্য তৈরি করতে পারে। এই স্বভোজীদের কে খাচ্ছে? যে কোনো শাকাশী প্রাণী। ধরে নাও তুমি এখানে ছাগল খাচ্ছে কোনো সবুজ উদ্ভিদকে। এই শাকাশী প্রাণী স্বভোজীকে গ্রহণ করার খাদ্য হিসাবে গ্রহণ করার ফলে কি হলো? ওই স্বভোজীর দেহের কিছুটা শক্তি শাকাশী প্রাণীর দেহে চলে আসলো। সেই ধরো ছাগল শাকাশী প্রাণী হিসাবে আমরা ধরেছিলাম, সেই ছাগলকে আবার কোনো বাঘ, মাংসাশী প্রাণী বাঘ, সেই বাঘ যখন আবার সেই ছাগলটাকে খেলো, তখন তার দেহে কি হলো? ওই শাকাশী প্রাণী অর্থাৎ ছাগলের কিছুটা শক্তি ওই মাংসাশী প্রাণীর দেহে পৌঁছে গেল। এইভাবেই শক্তি এক স্তর থেকে আরেক স্তরে স্থানান্তরিত হচ্ছে। বাস্তুতন্ত্রে কিভাবে শক্তি প্রবাহিত হয়?
উৎপাদক স্তরে সবুজ উদ্ভিদ সর্বপ্রথম সৌরশক্তিকে সালোক সংশ্লেষের মাধ্যমে নিজের দেহে সঞ্চয় করে, তারপর ওই সঞ্চিত শক্তি অন্য দেহে খাদ্য স্তরে ছড়িয়ে দেয়। বাস্তুতন্ত্রে শক্তি প্রবাহ সর্বদা একমুখী, যেমন সূর্য থেকে আগত শক্তি প্রথমে উৎপাদক স্তরে সবুজ উদ্ভিদের মধ্যে আবদ্ধ হয়, তারপর খাদ্য শৃঙ্খলের মধ্যে দিয়ে বিভিন্ন খাদ্য স্তরে শক্তি পৌঁছে যায়। যেভাবে পরিবেশের মধ্যে অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন প্রভৃতি গ্যাসের আবর্তন হয়, সেভাবে বাস্তুতন্ত্রের শক্তিরও কোনো আবর্তন কিন্তু হয় না। 4 নম্বর কি, প্রাথমিক স্তর থেকে গৌণ খাদক এবং প্রগৌণ খাদক স্তরে যতই শক্তি স্থানান্তরিত হয় ততই শক্তির যোগান কমতে থাকে। 5 নম্বরে কি হচ্ছে, বাস্তুতন্ত্র শক্তি প্রবাহ তাপগতিবিদ্যার প্রথম ও দ্বিতীয় সূত্র মেনে চলে। আশা করি এই অধ্যায়টা তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো। কোথাও অসুবিধা হলে অবশ্যই আমাকে জানিও।